শিক্ষাগত যোগ্যতা বা ট্রেনিং ক্রাইটেরিয়া কি হবে সেটা রুলস যে 2025 যেটা বেরিয়েছে, যেটা স্পেসিফিক্যালি নির্দেশ দিয়েছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, সেই নিয়ে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে কিচ্ছু বলা নেই। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন যেগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারি না, তাহলে যারা বুঝতে পারে তাদের কাছে যাওয়া উচিত। আর যদি বলে যে না আমরা বুঝে ইচ্ছা করে করেছি, তাহলে কিন্তু তারা এটা ইচ্ছাকৃতভাবে যাতে প্রসেসটাকে ডিলে করা। যদি এই আবেদন খারিজ হয় অর্থাৎ নোটিফিকেশনটা খারিজ হয়, সেক্ষেত্রে যারা আবেদন করেছে নতুনরা তাদের টাকা ফেরত দেবে। যদি কেউ ধরুন এমনিতে আবেদন শুরু এখানে যেটা অ্যাডভার্টাইজমেন্টে লিখেছে সেটা হচ্ছে 16 তারিখে, আশা করি 16 তারিখের আগে নিশ্চিতভাবে আমরা হিয়ারিংটা করতে পারবো। তাহলে সেইগুলোতে কেন ফ্রেশ নোটিফিকেশন দিচ্ছে না, যেখানে ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে? নোটিফিকেশন প্রকাশ পেয়েছে, এবার প্রশ্ন উঠতে শুরু করেছে কারা সেই পরীক্ষায় বসতে পারবেন কারা পারবেন না, কারণ এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের সীমা নিয়ে বিস্তর বিতর্ক চলছে। এই বিষয়ে আপনি একজন আইনজীবী হিসেবে কি বলবেন? দেখুন, যে নোটিফিকেশনটি দিয়েছে সেটিতে একদম স্পষ্ট করে লিখে দিয়েছে যে সুপ্রিম কোর্টের যে রায় এসছে তার পরবর্তীতে সেটা কমপ্লাই করার জন্য তারা এই নোটিফিকেশন জারি করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করতে হবে এবং নোটিফিকেশন দিয়ে সেই যে নোটিফিকেশনটা হয়েছে সেটা হলফনামা আকারে সুপ্রিম কোর্টে 31 মের মধ্যে সেটা কিন্তু সাবমিট করতে হবে। সেই জন্য আদালত অবমাননা যাতে না হয় বা ধরুন সেই অর্ডারটা কমপ্লাই করার জন্য যথার্থভাবেই 30 তারিখে নোটিফিকেশনটা জারি করেছে এবং সেখানে লিখেছে যে আদালতের যে রায় সেটা কমপ্লাই করার জন্য আমরা নোটিফিকেশনটা জারি করলাম। কিন্তু সেখানে আদালতের যে নির্দেশ এবং নোটিফিকেশনে যে কথাগুলো বলা হয়েছে তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। আদালত স্পেসিফিক্যালি সেখানে বলে দিয়েছিল যে কারা কারা পরীক্ষায় বসতে পারবে এবং কারা কারা এজ রিল্যাক্সেশন পাবে। সেখানে কিন্তু এজ রিল্যাক্সেশনের যে বিষয়টি উঠে এসেছে, অনেকেই বলছে যারা শুধুমাত্র টিচার ছিল তারা শুধু এজ রিল্যাক্সেশন পাবে, তা কিন্তু নয়। সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলে দিয়েছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট নয়, যারা এখনো টেন্টেড বলে চিহ্নিত হয়নি, তারা বাদ দিয়ে প্রত্যেকেই কিন্তু সেই এজ রিল্যাক্সেশনের যে সুবিধা সেটা পাবে। সুপ্রিম কোর্টের যে 3 তারিখের নির্দেশ সেটি কিন্তু স্পষ্ট করেই বলা আছে এবং যে 30 তারিখে যে নোটিফিকেশনটি এসছে সেখানে কিন্তু একদম নোটাবিনা করে বলে দেওয়া আছে যে এজ, আমি স্পেসিফিক্যালি পড়ে দিই তাহলে আরো সুবিধা হবে। এখানে বলা আছে যে নোটাবিনার যে 4 নম্বর যে পয়েন্টটা সেখানে বলে দিয়েছে এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দি ক্যান্ডিডেটস। এখানে কিন্তু শুধুমাত্র টিচার বা যারা অ্যাপয়েন্টি ক্যান্ডিডেট তাদের বললো না, ক্যান্ডিডেটস মানে অল যারা কিনা সিলেকশন প্রসেসে বসেছিল সবার জন্য বললো। এখানে বললো এজ রিল্যাক্সেশন উইল বি গিভেন টু দি ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন গিভেন দ্য বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন অ্যাজ পার অর্ডার ডেটেড 3/4/2025 অব দি অনারেবল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এই লাইনটির মানে হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে 3 তারিখের যে নির্দেশটি ছিল সেই 3 তারিখের নির্দেশে যাদের যাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে তারা কিন্তু সেই এজ রিল্যাক্সেশনের বেনিফিট এই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী কিন্তু পাবেন। সেখানে সুপ্রিম কোর্ট তার যে নির্দেশ ছিল সেখানে স্পষ্টভাবে দুটো ক্যাটাগরির কথা বলেছিল যারা এজ রিল্যাক্সেশন পাবে। একটা হচ্ছে যারা ডিসেবল ক্যান্ডিডেট, যাদের জন্য কিছুটা রিলিফ সুপ্রিম কোর্ট দিয়েছিল, সেই ডিসেবল ক্যান্ডিডেটদের শুধুমাত্র এজ রিল্যাক্সেশনের কথা বলেনি, তাছাড়াও যদি আরো কোনো কনসেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ডিসেবল ক্যান্ডিডেটরা সেই বেনিফিটটাও পাবেন। আর তাছাড়া যে আরেকটা ক্যাটাগরির কথা বলেছে তারা হচ্ছে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড, অল ক্যান্ডিডেট যারা পার্টিসিপেট করেছিল প্রত্যেকেই তারা কিন্তু সেই এজ রিল্যাক্সেশনটা অবশ্যই পাবে, এই অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী পাবে। কিন্তু এই এজ রিল্যাক্সেশন বাদ দিয়েও যেটা সব থেকে বড় অ্যাডভার্টাইজমেন্টে যেটা ভুল করেছে সেখানে কিন্তু বলে দিয়েছিল যে কারা কারা সেখানে পার্টিসিপেট করতে পারবে, সুপ্রিম কোর্টের নির্দেশে স্পেসিফিক বলা ছিল। কিন্তু এখানে কিন্তু পার্টিসিপেশনের ক্ষেত্রে দেখা গেল যে সেখানে একটু ওপেন ফোরাম করে দিয়েছে। সেখানে বলেছে যে কোনো যারা কিনা ধরুন এখানে স্পেসিফিক বলেছে যে কোনো সিটিজেন, মানে যে সিটিজেন
সেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ইন্ডিয়ান সিটিজেন যদি কেউ হয়ে থাকে সে হচ্ছে, এটা হচ্ছে 1 নম্বর ক্রাইটেরিয়া। আর 2 নম্বর ক্রাইটেরিয়াতে বলছে যে এলিজিবল ক্যান্ডিডেট উইথ মিনিমাম কোয়ালিফিকেশন লেড ডাউন ইন দি রুল 2025। সেখানে বলা আছে যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মানে শিক্ষাগত যোগ্যতা বা ট্রেনিং ক্রাইটেরিয়া কি কি হবে সেটা রুলস যে 2025 যেটা বেরিয়েছে সেই অনুযায়ী যদি সে এলিজিবল হয় তাহলে কিন্তু তারা পার্টিসিপেট করতে পারবে। কিন্তু এখানে যেটা সব থেকে বড় প্রশ্ন, সুপ্রিম কোর্ট যেটা স্পেসিফিক্যালি নির্দেশ দিয়েছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবে না, সেই নিয়ে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে কিচ্ছু বলা নেই যে কারা টেন্টেড ক্যান্ডিডেট। সে নিয়ে আজ পর্যন্ত লিস্টও পাবলিশ হয়নি, জনসমক্ষে সে কোনো লিস্ট আসেনি, তাদের ওয়েবসাইটে কোনো লিস্ট আসেনি এবং সাধারণ মানুষও জানে না, আমরাও এখনো পর্যন্ত জানি না যে কারা টেন্টেড ক্যান্ডিডেট বা কারা আনটেন্টেড ক্যান্ডিডেট। অথরিটির তরফ থেকে এটা জানানো হয়নি। আমরা যেটা আমাদের নলেজ আছে সেটা আমাদের বিভিন্ন সূত্রের নলেজ, কিন্তু অথরিটি কিন্তু এখনো পর্যন্ত জানায়নি যে কারা টেন্টেড এবং কারা আনটেন্টেড ক্যান্ডিডেট। তাই কারা পরীক্ষায় বসতে পারবে না এটাও কিন্তু এই অ্যাডভার্টাইজমেন্টে স্পেসিফিক বলে দেয়নি। এবং আরও যেটা বড় সমস্যা হয়েছে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে, সেখানে কিন্তু যে সেখানে সবার জন্য এই অ্যাডভার্টাইজমেন্টটা সবার জন্য ওপেন করে দেওয়া হয়েছে যে সবাই এই সিলেকশন প্রসেসে বসতে হবে। আর একটা সব থেকে বড় ভুল দেখবেন আপনি যদি আমাদের ডিভিশন বেঞ্চের যে দেবাংশু বর্মা, সাব্বির রাশিদির যে বেঞ্চ ছিল অনারেবল জাস্টিসরা, সেই বেঞ্চে যে রায়টি ঘোষণা হয়েছিল 22শে এপ্রিল 2024 সালে, সেই রায়ের যদি আপনি 363 প্যারাগ্রাফ দেখেন সেখানে কিন্তু যে ডাইরেকশনগুলো ছিল সেখানেও কিন্তু বলে দিয়েছিল যে এসএসসি শুধুমাত্র রুল কমপ্লায়েন্সের জন্য পলিসি ডিসিশন নেবে। এসএসসিকে বা কোনো অথরিটিকে কিন্তু সেখানে কোনো ডাইরেকশন দেয়নি যে রুলটা ফ্রেম করার কথা। এক্ষেত্রে কিন্তু এভাবে এই 25 সালের একটি রুল ফ্রেম করে সেই অনুযায়ী সিলেকশন প্রসেস চালানো যায় না, সেই অনুযায়ী সিলেকশন প্রসেস চালানো যাবে না। এবং যদি সেটা করে, এক্ষেত্রে করেছে, তাহলে কিন্তু এইটা অবৈধ বলে ঘোষণা হওয়ার যোগ্য। এই নোটিফিকেশনটা কিন্তু কোনোভাবেই থাকতে পারে না, কারণ এই নোটিফিকেশনটা কিন্তু হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যে নির্দেশগুলো ছিল, যে ডাইরেকশনসগুলো ছিল, সেই নির্দেশের ফলে কিন্তু এই নোটিফিকেশনটা এসছে। কিন্তু এই নোটিফিকেশন যদি সুপ্রিম কোর্টের যে নির্দেশ বা ধরুন হাইকোর্টের যে নির্দেশগুলো ছিল সেইটা যদি বজায় না থাকে, সেটার যে ডাইরেকশনগুলো ছিল সেগুলো যদি কমপ্লাই না হয়, তাহলে এই নোটিফিকেশন কিন্তু কোনোভাবেই সার্ভাইভ করতে পারে না। এক্ষেত্রে যেটা হয়েছে, তারা ইচ্ছাকৃতভাবে, অথরিটি জানে যে এইরকম যদি করে তাহলে আবার মামলা হবে এবং তারপরে নিয়োগ আটকে দেওয়ার একটা ব্যবস্থা করা যাবে। সেই জন্য ইনডিরেক্ট ভাবে তারা ইচ্ছাকৃতভাবে, তারা যে এমন নয় যে তারা বোঝে না বা জানে না, হয় তাদের স্বীকার করতে হবে যে আমরা বুঝি না বা জানি না, আমরা 2 কলম লিখতে পারি না, আমরা যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে ডাইরেকশন যেগুলো আছে সেগুলো আমরা বুঝতে পারি না, তাহলে যারা বুঝতে পারে তাদের কাছে যাওয়া উচিত। আর যদি বলে যে না আমরা বুঝে ইচ্ছা করে করেছি, তাহলে কিন্তু তারা এটা ইচ্ছাকৃতভাবে যাতে প্রসেসটাকে ডিলে করানো হয়, আরও কিছুদিন এটাকে ঝুলিয়ে রাখা যায়, সেই জন্য কিন্তু এটা প্রচেষ্টা করেছে। এবং তারা কিন্তু চেষ্টা করেছে এই নিয়োগটা যাতে সম্পূর্ণ না হয়। যারা যোগ্য প্রার্থী আছে, যারা ধরুন বৈধভাবে তাদের মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার যোগ্য, তারা যাতে আরও ডিপ্রাইভ হয় তার ব্যবস্থা কিন্তু করেছে। এছাড়াও নোটিফিকেশনে আরও যে মার্কস ডিভিশনগুলো আছে সেগুলো তো বাদই দিন, সেগুলো তো উচিত ছিল 16 সালের সিলেকশন প্রসেস অনুযায়ী এই প্রসেসটা করানো, কিন্তু তারা এই নতুন রুল ফ্রেম করেছে ইচ্ছাকৃতভাবে যে আরও কেউ যদি কোনো করাপশন ধরা পড়ে বা ধরুন স্ক্যাম ধরা পড়ে, তাহলে কিন্তু যে কোনো মানুষ চেষ্টা করে যে আমরা নিজেদেরকে শুধরে নিয়ে আমরা ওই প্রসেসটা এগোবো, কিন্তু এই ক্ষেত্রে তারা শুধরানো তো দূরের কথা, আরও কি করে করাপশন করা যায়, আরও কি করে স্ক্যাম করা যায়, টাকা তোলা যায়, আরও নতুন ক্যান্ডিডেটদের কাছ থেকে টাকা তোলার যে পন্থা, সেগুলো কিন্তু পথ তারা প্রশস্ত করে দিয়েছে এই রুল তৈরির মাধ্যমে। দিদি, আপনি বারংবার বললেন যে এখানে ভুল হয়েছে নোটিফিকেশনে, তাই আদালত আবার এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে। তাহলে আপনারা কবে আদালতে যাচ্ছেন এই বিষয়ে? সেটা তো সময় হলেই দেখতে পাবেন যে কবে আদালতে যাচ্ছে এবং কবে কারণ আদালতে তো আমি চাইলেই আর হয়ে যাবে না সবকিছু, অনেক ব্যাপার আছে সেখানে। ধরুন জজ সাহেবদেরও তাদের লিস্টের ব্যাপার আছে, তারা কবে হিয়ারিংটা নিতে পারবে তার ব্যাপার আছে। নিশ্চিতভাবে আদালতে তো এই নোটিফিকেশন এগেনস্টে যাব, এটা নিয়ে তো আর কোনো দ্বিধা থাকার কোনো প্রশ্ন নেই। কিন্তু বক্তব্য হচ্ছে এক্ষেত্রে দেখা গেছে যে
এই যে নোটিফিকেশনটা সেটি সম্পূর্ণভাবে যে নির্দেশগুলো ছিল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের, সে নির্দেশগুলোতে মানা হয়নি। দিদি, ভ্যাকেশন বেঞ্চ চলছে, এখন ছুটি চলছে সর্বোচ্চ আদালতে, সেক্ষেত্রে আপনারা কি সেই ছুটির মধ্যে যে বিশেষ বেঞ্চ বসে সেই বেঞ্চে আপনারা আবেদন করবেন? যদি প্রয়োজন হয় নিশ্চিতভাবে করব, যদি প্রয়োজন হয় এবং সেই অনুযায়ী যদি আমাদের সবকিছু ঠিক থাকে নিশ্চিতভাবে আমরা করব। এবং সেটা কি হবে সেটা তো ভবিষ্যতের বিষয়, সেটা তো এখন এই মুহূর্তে কবে হিয়ারিং হবে, কি হবে, কবে ফাইলিং হবে, সেগুলো ধরুন ডিপার্টমেন্টের অনেক বিষয় থাকে, সেগুলো তো এক্ষুনি বলে দেওয়া যাবে না এখানে বসে। সেটা নিশ্চিতভাবে আমরা এই যাতে প্রসেস তারা সঠিকভাবে অথরিটি যাতে করে তার জন্য আমরা নিশ্চিতভাবে আদালতে যাব। না, আবেদন করা যদি শুরু হয়ে যায়, সবাই যদি আবেদন করা শুরু করেন চাকরি প্রার্থীরা, তারপরে আপনার মানে নতুনরাও, মানে 2016 সালের প্যানেলে বসেছেন সেরকম নয়, তারপরে যারা রয়েছেন ওই প্যানেলে অংশগ্রহণ করেনি সেই সমস্ত ক্যান্ডিডেটরা বা পরীক্ষার্থীরা যদি আবেদন করা শুরু করে দেয়, তারপরে আপনারা এই নোটিফিকেশন নিয়ে আদালতের দ্বারস্থ হন, এবং সেক্ষেত্রে যদি এই আবেদন খারিজ হয়, অর্থাৎ নোটিফিকেশনটা খারিজ হয়, সেক্ষেত্রে যারা আবেদন করেছেন নতুনরা তাদের টাকা ফেরত দেবে। যদি কেউ ধরুন এমনিতে আবেদন শুরু, এখানে যেটা অ্যাডভার্টাইজমেন্টে লিখেছে সেটা হচ্ছে 16 তারিখে, আশা করি 16 তারিখের আগে নিশ্চিতভাবে আমরা হিয়ারিংটা করতে পারবো, বা কোর্টকে আমরা নিশ্চিতভাবে সেটা কোর্টকে মেনশন করে বলবো যে এই আর্জেন্সি আছে। যদি ধরুন তারপরেও আবেদনটা শুরু হয়ে গেল এবং আবেদন শেষ হয়ে গেল, তারপরেও কিন্তু কোর্টের সেই ক্ষমতা আছে, কোর্টের সেই পাওয়ার আছে সেটাকে হস্তক্ষেপ করার। কোর্ট কিন্তু চাইলে আবেদন করার পরেও, আবেদন ইভেন শেষ হওয়ার পরে, আবেদন প্রসেস শেষ হওয়ার পরেও এই নোটিফিকেশন বাতিল বলে ঘোষণা করতে পারে। সেক্ষেত্রে যাদের থেকে টাকা নিয়েছে তাদের টাকাগুলো ফেরত দেবে, আবার নতুন করে আবেদন করতে হবে। হ্যাঁ, তখন যে নোটিফিকেশন সুপ্রিম কোর্টের যে নির্দেশ, হাইকোর্টের যে নির্দেশগুলো আছে সেই অনুযায়ী যখন ফ্রেশ নোটিফিকেশন বেরোবে বা সেই অনুযায়ী যা নোটিফিকেশন আসবে তখন সেভাবে আবেদন করবে। এভাবে তো এত কিছু হওয়ার পরে, আদালত স্পেসিফিক নির্দেশ দেওয়ার পরেও যদি তারা মনে করে যে আমরা ইচ্ছা খুশি করব, স্বাধীনভাবে আমাদের মনে হলো আমরা একটা কিছু করে দিলাম, তাহলে তো এই পরিণতি হওয়া খুব অস্বাভাবিক না। 2016 থেকে 2025-এর মধ্যে যারা রয়েছেন বা 2016-র প্যানেলে যারা আবেদন করেনি, তারা যখন এই প্যানেলে আবেদন করবেন, সেক্ষেত্রে তাদের যদি আবার টাকা ফেরত দেওয়া হয়, তারা আবার যদি পরীক্ষায় বসতে না পারে, সেক্ষেত্রে তো স্বাভাবিকভাবে আশাহত হবেন তারা। দেখুন তাদের আশা, সঙ্গে সঙ্গে 44,000 মানে ভ্যাকেন্সির জন্যই কিন্তু নেওয়া হচ্ছে, শুধুমাত্র যে 26,000 বা 2016 সালের যে নির্দিষ্ট ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির জন্য তো নেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট এবং আমাদের ক্যালকাটা হাইকোর্ট কিন্তু স্পেসিফিক্যালি বলে দিয়েছিল সেই ভ্যাকেন্সি, 16 সালের যে ভ্যাকেন্সিগুলো ছিল সেগুলোর কথা। যদি নতুন ভ্যাকেন্সি, দেখুন যারা ধরুন নতুন ক্যান্ডিডেট আছে তাদেরও অধিকার আছে, তারাও কেন চাকরি পাবে না? তাদের চাকরি যদি নাই, তাদের যদি ধরুন মেধার ভিত্তিতে, দেখুন আমি বারবার বলে আসি যে আমাদের সংবিধান যে অধিকারটা দিয়েছে সেটা কিন্তু চাকরি পাওয়ার অধিকার কাউকে দেয়নি। আপনাকে রাইট টু এমপ্লয়মেন্ট কিন্তু কোনোভাবে আমাদের সাংবিধানিকের কোনোভাবে মৌলিক অধিকার কিন্তু দেয়নি আমাদের সংবিধান। আমাদের সংবিধান যেটা দিয়েছে সেটা হচ্ছে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ যে কোনো পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যে সমান সুযোগ সেইটা কিন্তু পাওয়ার অধিকার যে কোনো আমাদের যারা এলিজিবল ক্যান্ডিডেটস আছে প্রত্যেকের সেই রাইটসটা আছে, সেটাতে মৌলিক অধিকার তাদের। এক্ষেত্রে যদি দেখা যায় যে তাদের যে এই ধরুন চাকরি সিট ভ্যাকেন্সি থাকার পরেও, মানে এটা থেকে এটা প্রমাণ হয়ে গেল যে 26,000 বাদ দিয়েও আরও অনেক ভ্যাকেন্সি আমাদের রাজ্যে এখনো রয়েছে শিক্ষকতা বা 11, 12 বা 9, 10-এর ক্ষেত্রে। তাহলে সেইগুলোতে কেন ফ্রেশ নোটিফিকেশন দিচ্ছে না? যেখানে ফ্রেশ ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে সেই নোটিফিকেশন কেন তারা দেবে না? এত বছর ধরে 16 সালে লাস্ট সিলেকশন প্রসেস হয়েছে এবং সেটা শেষ হয়েছে 18 সালে। 9, 10 বলুন, 11, 12-এ পড়ুন, সেই তারপর থেকে 17, 18-এর পর থেকে আজকে 25 সাল, এখনো পর্যন্ত কোনো নতুন নোটিফিকেশন আসেইনি। যারা ধরুন এত ক্যান্ডিডেট এত টাকা খরচা করে বিএড করলো, তারা নিজেদেরকে যোগ্য তৈরি করলো, যে এনসিটির অনুযায়ী যে যাদের যোগ্যতা মান আছে সেই যোগ্যতা মান তারা অর্জন করলো, তারপরে কেন তারা সিলেকশন প্রসেসে বসতে পারবে না? রাজ্যে এতগুলো সিট শূন্য থাকার পরেও ইচ্ছা করে রাজ্য সরকার একটা ক্রাইসিস তৈরি করে ফেলছে যে আমরা নিয়োগ নেব না, একসঙ্গে এত নিয়োগ নেব এবং মাঝখানে যে পিরিয়ডটা থাকবে সেই পিরিয়ডে আমাদের টাকা তোলার কাজ হবে। এই পিরিয়ডে যে চাকরির যদি বাজার ধরুন এমনিভাবেই যারা যদি কেউ পেয়ে যায় তাহলে তো আর কেউ টাকা দেবে না। এটা একটি বাজারে ক্রাইসিস তৈরি করা, যে চাকরি না দিয়ে চাকরির একটা ক্রাইসিস তৈরি করা, তাতে কিনা তার দরটা আরো বাড়ে।
ধরুন আপনি যদি প্রত্যেক বছর যদি এসএসসি হতো, তাহলে ধরুন 5,000 6,000 সিটেই হতো। তাহলে কি হতো, যারা মেধাবী ছাত্র আছে বা ছাত্রী আছে তারা কি করতো, প্রত্যেকবার বসতো এবং একবার না একবার তারা নিজেরা জানতো যে আমরা যদি না পেয়ে থাকি কোনো অ্যাপয়েন্টমেন্ট, তাহলে আমাদের সেই যোগ্যতা আমাদের নেই, আরও ভালো করে পড়াশোনা করবো এবং পরের বার আমরা আবার ট্রাই করবো, আবার চাকরি পাবো। কিন্তু সেই প্রসেসটাই উঠে গেছে, সেই যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিটাই উঠে গেছে। এখন সেই 18 সাল 17 সালের পরে এখন নতুন করে হাইকোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে একটি ফ্রেশ সিলেকশন প্রসেস কন্ডাক্ট করার কথা বললো। সেখানে একটি অ্যাডিশনাল আরও কিছু পদ যোগ করে সেখানে রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করে দিল। কিন্তু বক্তব্য হচ্ছে যদি অ্যাডিশনাল যে পদগুলো আছে সেগুলো তো সেপারেটভাবে নোটিশ পাবলিশ করাই যায়, সেখানে নতুন ক্যান্ডিডেটরা বসুক না। কিন্তু যেই করাপশনের জন্য, যেই ইলিগালিটিসের জন্য এই ক্যান্ডিডেটগুলো ডিপ্রাইভ হলো, তাদের কি হবে?